ভারত সরকারের টার্গেট বুঝি। তারপরে বলছেন আগের সিজেআই স্টে করে দিয়েছিলেন, বর্তমান সিজেআই থেকে এইটুকু মানবিকতা আশা করতে পারি না। আইন তো বদলায় না, তাহলে এখন কিভাবে রায় আলাদা হলো? বাকিটা নিজেরাই বুঝে নিন, তার মানে উনি সরাসরি উনার জাজমেন্টকে চ্যালেঞ্জ করছেন এবং ব্যক্তিকে তিনি সার্টিফাইড করছেন। আগের সিজিআই ভালো ছিল, এখনকার সিজিআই ঠিক নয়, এটাই বলতে চাইছেন ওনার মানে। তাই পরিষ্কার কথা, আপনি চুরি করেছেন, ধরা পড়েছেন, আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আমরা খুব অরিট, যোগ্য কর্মপ্রার্থীদের যেভাবে বঞ্চনা হলো, আর আমরা খুবই উদ্বিগ্ন যে লোভের বশবর্তী হয়ে যারা সুদসহ টাকা মেটাবেন তাদেরও অর্থনৈতিক পানিশমেন্ট হলো। যারা করালেন, যারা চাইলে যোগ্যদের বাঁচাতে পারতেন। আমি 30 ডিসেম্বর লিডার অব অপোজিশন হিসেবে আমি এসএসসিতে যা বলেছি আপনাদের প্রত্যেকের মোবাইলে আছে। আমার সঙ্গে এমএলএ অরূপ দাস আছেন, তিনি সেদিনও ছিলেন, তিনি পেশায় একজন প্রধান শিক্ষক, রিটায়ার করেছেন। আমরা গেছিলাম সেদিন, ইচ্ছা করে করলেন না। আমি তাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা আপনাদের বলবেন, তার বলার কি আছে? যা সর্বনাশ করার তিনি করেছেন, তিনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস যাদের 12% হারে টাকা ফেরত দিতে হবে, তৃণমূলের অ্যাকাউন্টে 1600 কোটি টাকা আছে ইলেকটোরাল বন্ডে। আমি কালো ছেড়ে দিলাম, সাদাটা বলছি। তৃণমূলের ফান্ড থেকে তাদের টাকা দিয়ে দিন। টাকা তো আপনারা তুলেছেন, 1600 কোটি টাকা আপনাদের ফান্ডে আছে। আর মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি একটা সময় আপনি সারদা রোজ ভ্যালি বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের চ্যানেলগুলো বেতন দিয়েছিলেন আপনার রিলিফ ফান্ড থেকে। আপনার রিলিফ ফান্ড থেকে এই 19,000-কে আপনি বেতন দিতে থাকুন, যাতে তারা অর্থনৈতিক সমস্যায় না পড়ে। আপনি একটা সময় দিয়েছেন তারা বাংলা টাংলা ইত্যাদি চ্যানেল আপনার রিলিফ ফান্ড থেকে, যা যেহেতু চিটফান্ডের সঙ্গে আপনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। এবং ভারতীয় জনতা পার্টিও ইতিমধ্যে নিশ্চয়ই প্রদেশ সভাপতি ঘোষণা করেছে যে আমাদের রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান, সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। তাদেরকে কথা দিচ্ছি যে কাজটা যোগ্য বাছাইয়ের কাজ এসএসসি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য করলো না, ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করব। কাগজ হারিয়ে যাবে না। ওএমআর মার্কশিট টেম্পার করেছিলেন, কিন্তু সিবিআইর কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে। পুড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ওএমআর সব বের করেছে। আমি হ্যাটস অফ টু সিবিআই সিটকেও দেব যে তারা আপনাদের অনেকের সমালোচনা শোনার পরেও তারা কিন্তু কাজ করেছেন। তাই আজকের দিনে সবচেয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবো অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে, যিনি তার চাকরি জীবনের কয়েকটা মাস ছেড়ে দিয়ে মোদিজির সৈনিক হিসাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তৃণমূলের। তৃণমূল বলেছিলেন ঠান্ডা ঘরে বসে উঁচু চেয়ারে দাঁড়িয়ে অনেক কিছু হয়, আপনি আসুন ময়দানে দেখা হবে। তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে, পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে। আমরা ধন্য যে তাকে আমরা জিতিয়েছি। আমি আরো কৃতার্থ, নন্দনায়ক বার বুথে আমি 2024-এর
লোকসভা ভোটে 25 মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়ে আমার আঙ্গুলে কালি লাগাতে পেরেছিলাম। পরিকল্পনাটাকে পেপার বানিয়ে, নোট বানিয়ে, ভাইপোর একজন ঘনিষ্ঠ লয়ার তাকে রেখে এই নোট বানিয়ানো হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ক্যাবিনেট রেজুলেশন হতে পারে না। তিনি চেয়ার করেছেন। আগে কি কি এজেন্ডা আসবে সেই এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমোদন দিতে হয়। এটা ধরা পড়েছে দুভাবে। রাজভবনে পাঠিয়েছিলেন ফাইল, রাজভবন তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অ্যাপ্রুভ করেনি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে প্রাথমিকভাবে সিবিআই যে ইনভেস্টিগেশন অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশন নিয়ে স্টে নিয়েছিলেন এবং আপনারা দেখবেন এই যে জাজমেন্টে যেমন যোগ্যদের বাঁচানোর চেষ্টা রাজ্য সরকার করেনি, সাথে সাথে রাজ্য সরকারের সবচেয়ে বেশি কনসার্ন এবং তারা উদ্বিগ্ন ছিলেন অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করার জন্য, সিবিআই তদন্ত আটকানোর জন্য। তাই একটা স্পেশাল পিটিশন তারা লাগিয়েছেন চিফ জাস্টিসের কাছে। আজকে যে অর্ডার আপলোড হয়েছে তাতে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করার জন্য দায়ী মমতা ব্যানার্জির ফুল ক্যাবিনেট ইনক্লুডিং চিফ সেক্রেটারি। এই বিষয়টা 8/4/2026 সুপ্রিম কোর্ট রেখেছেন। আমরা বাংলার লোক আশাবাদী যে অযোগ্যদের তারা ঠকালেন, তাদেরকে আজকে জমি বাড়ি সব বিক্রি করে 12% সুদে টাকা ফেরত দিতে হবে। এক কঠিন অর্থনৈতিক শাস্তি। এদের বাঁচাতে গিয়ে 19,000 মানুষ এবং তার উপর নির্ভর করা পরিবারকে পথে বসালেন। 16 সালের 23 লক্ষ পরীক্ষার্থীকে আবার পুনরায় 9 বছর ডিটাচ থাকার পরেও অতি সত্বর 3 মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় একাডেমিক, রিটেন এবং ভাইভা মিলিয়ে কাদের পরিণতি কি হবে কেউ জানে না। তারা যে চাকরি পরীক্ষার মাধ্যমে ফেরত পাবেন কিনা এটার উত্তরও দেওয়ার ক্ষমতা কারোর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ আমি মেনে নিব। আপনি মেনে নিবেন কি? মানতে বাধ্য। আপনার চিন্তা 8 তারিখ নিয়ে, অতিরিক্ত শূন্যপদ নিয়ে। ওম প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে, সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে। অর্থাৎ আপনি চিন্তিত 8 তারিখ, আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট বাতিল করার ক্ষমতা কারণ নেই। আপনি কি মানবেন? আপনি কোন প্রশ্নের উত্তর দেননি আজকে। কেন অতিরিক্ত শূন্যপদ? আপনাদের সাংবাদিকদেরও অধিকার নেই ওনার সামনে প্রশ্ন করার। কেন পার্থ চ্যাটার্জি জেলে? উত্তর চাইতে পারেননি। কেন ব্রাত্য বসুকে সরিয়ে পার্থ চ্যাটার্জিকে আনার পরে 5টা জোন এসএসসি তুলে দেওয়া হয়েছে তার উত্তর আপনার জানা নেই। এসএসসি কে বাদ দিয়ে এসকে সিনহার নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল, যেখানে স্বাধীনতার পরে সমস্ত নিয়ম ভেঙে ওএসডি টু এডুকেশন মিনিস্টার সেই কমিটির মেম্বার ছিলেন। পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং 18 সাল থেকে 21 সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন অর্থের বিনিময়ে, রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে, তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে। এ গরিত অপরাধ। একটাই দাবি, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ।
শুধু পদত্যাগ নয়, আমরা আশাবাদী আজকে যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন, ইটস এ ক্রাইম অর্গানাইজড বাই দি অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট মিনস গভর্নমেন্ট। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায়, আমরা আশাবাদী 8 তারিখে এই 26,000 যুবক যুবতী বিনা দোষে, কেউ লোভের বশবর্তী হয়ে আর কারো যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন, তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার ক্যাবিনেটের জেল চাই, গ্রেপ্তার চাই। এটাই বাংলার আওয়াজ। ভারতীয় জনতা পার্টির বহু জায়গায় যুব মোর্চার কর্মীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে। আগামীকালও রাজ্য জুড়ে আমি আপনাকে ডকুমেন্ট দিয়েছি, আমি ডকুমেন্ট দিয়েছি এবং আমি প্রণাম করি জগদীপ ধনখড়কে। তিনি অনুমোদন দিলে এই অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশন হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা রেকর্ড খুঁজে বার করব। কেউ কেউ তখন মন্ত্রী ছিলেন, কোন জেলায় বেশি চাকরি পেয়েছে, কোন জেলায় খুঁজুক না। উনি 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন, পুরুলিয়াতে, মুর্শিদাবাদে খুঁজে বেড়ান। এই নোংরা চোর পার্থ চ্যাটার্জি, আমি আগেও বলেছি, আজও বলছি, আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাইনি ওর কাছে। পার্থ চট্টোপাধ্যায় একটা নোংরা লোক, উনি এই কথাটা ভাঙা রেকর্ড, এই করে করে 21-এ হেরেছে, আবার 26-এ হারবে। ওনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকেন, ওনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী, আমি বলবো প্রমাণ দিন। আপনি এটা অ্যাসেম্বলিতেও 21 সালের পর থেকে বলেছেন, পুরুলিয়ার চাকরি, মেদিনীপুরের চাকরি, 24 পরগনায়, মুর্শিদাবাদ কে দেখতো, মালদা কে দেখতো। আরে বের করুন, আপনি ফাটা কাগজ বের করুন, ছেঁড়া কাগজ বের করুন। আপনি একটা ডাকাত, আপনাকে জেলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আর 8 তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপহোল্ড না রাখে, আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই দুর্নীতির জন্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার শেষ পরিণতিটা জেলে। শুধু আপনি নয়, আপনার ভাইপো সহ, যার নাম 73 মিনিটে 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে। শিক্ষা ব্যবস্থা কোন দিকে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কারো পরিবার যদি অচল হয়ে যাও, বিজেপি সিপিএম সচল থাকতে পারবে না। বিজেপি এবং সিপিএম সচল থাকবে না, কারো পরিবার যদি অচল হয়ে যায়, কিছু যদি হয় দায় করুন না। আপনি তো পারমিশন দেন না, আজকে 80তম পারমিশন নিয়ে করছি। আপনি তো বারুইপুরে আমার গাড়ি ভাঙলেন, প্রতিদিনই বিজেপি নেতারা আক্রান্ত হয়। নিখিলদের গাড়ি ভাঙলেন, দিলীপ দা তার উন্নয়নের কাজে গেছিল, তাকে মহিলা দিয়ে অসম্মান করলেন। প্রতিদিন করেন তো, কত কর্মী মার খায়, রক্ত পড়ে। করুন করুন, তার মানে কি আপনাকে মাঠ ছেড়ে দেবো নাকি আমরা? অধিকাংশ চাকরি প্রার্থী বলেছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী দায়ী। চাকরিচ্যুতদের নিয়ে তিনি আমাদের সঙ্গেও প্রচুর চাকরিচ্যুতদের নিয়ে তিনি 7 তারিখে সম্মেলন করবেন বলছেন। কি সম্মেলন করবেন, কি বলবেন তিনি কি বলবেন? চাকরি প্রার্থীরা শিক্ষিত লোক, তারা জানে। অভিজিৎ গাঙ্গুলি তো 7,000 সামথিংকে চাকরি অযোগ্য বলেছিল। 26,000 ফিগারটা হলো কার জন্য? মমতা ব্যানার্জির অহংকার। 220 জন এমএলএ আছে, পুলিশ আছে, গুন্ডা আছে, শকত মোল্লা জাহাঙ্গীররা আছে, শাহজাহানরা আছে। আমি মানেই সব, সংবিধান আমি, পশ্চিমবঙ্গ আমি, পতাকা পাল্টে দেব, জাতীয় সঙ্গীত পাল্টে দেব, হিন্দু শেষ করে দেবো, যা খুশি করবো আমি। এই যে ঔদ্ধত্য দম্ভ, এর জন্য হয়েছে। আর আমি বলি নরেন্দ্র মোদীজি ছিল বলে, উনি চিটফান্ড কেলেঙ্কারি থেকে বেরিয়ে গেছেন, তখন ইউপিএ সরকার ছিল বলে। নরেন্দ্র মোদীজি ছিল বলে আজকে সিট সিবিআই দম রেখে, সময় নিয়ে, তথ্য প্রমাণ জোগাড় করে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তাদের গাইডলাইন মেনে তারা সঠিক জায়গায় পৌঁছে গেছে। এবং নিশ্চিতভাবে অভিজিৎ গাঙ্গুলির যেমন ক্রেডিট,
জুডিশিয়ারি যেমন জয়, জগদীপ ধানকারও যেমন অতিরিক্ত শূন্যপদ আটকে ছিলেন মাননীয়, ঠিক সাথে সাথে সিবিআই সিটেরও ক্রেডিট। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে চিনতেই পারছেন না, বলছেন গাঙ্গুলি নাকি একটা জ্বালা জ্বালা, ভীষণ হিংসা। উনি বলছেন এই যে নাম না করে আমাকে বলছেন না, আপনি 13 সাল থেকে পার্থকে দিয়ে কি করেছেন আমরা জানি। ইপিএসসি তুলেছেন, এসএসসি ভেঙে দিয়েছেন, সব নিয়োগ 18 থেকে, সব ভাইপোর অফিস থেকে হয়েছে। শান্তনু, কুন্তল এরাই সব মাথা। তারা তো ছাড় পেয়ে যাচ্ছে। ব্যাপন কাণ্ডের তিনি তুলনা ইনিশিয়াল ছাড় পেয়েছে 1.5-2 বছর জেলে থেকে, ফাইনালি তো আরো 4 বছর জেল খাটতে হবে। প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। শুনুন,